হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্লিনের এক সংবাদ সম্মেলনে সৌদির এক নির্বাহী কর্মকর্তা মজার একটি কথা বলেন। তিনি বলেন, আমার দাদি গাধার পিঠে চড়ে কাজে যেতেন, আমার বাবা মার্সিডিজ চেপে কাজে যেতেন, আমি ল্যাম্বরগিনিতে বসে কাজে যাই, কিন্তু ভবিষ্যতে এমন হতে পারে আমার ছেলে আবার গাধার পিঠে বসে কাজে যাচ্ছে। সৌদির এই কর্মকর্তা কেন এই কথা বললেন? কারণ তিনি জানেন সৌদি সরকার রাজস্বের 90% শুধু তেল থেকেই আসে। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান বিশ্ব প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে। বিশ্বের সব বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলি সিদ্ধান্ত নিয়েছে যে 2030 সালের মধ্যে তাদের সব গাড়ি ইভিতে রূপান্তর করার। কিন্তু এই কর্মকর্তার এমন বক্তব্য দেওয়ার এটি একমাত্র কারণ হতে পারে না, এর পেছনে অন্য কারণও আছে। বর্তমানে সৌদি আরবের ঋণের পরিমাণ $264 বিলিয়ন পৌঁছে গেছে। এখানে একটি বিষয় মনে রাখবেন, আর তা হলো এই ঋণের পরিমাণ শ্রীলঙ্কা যে ঋণের কারণে দেউলিয়া হয়ে গিয়েছিল তার চেয়ে 5 গুণ বেশি। আর এ কারণে কিছু গণমাধ্যম সৌদি আরবের পতনকে অনিবার্য বলে ভবিষ্যৎবাণী করছে। তবে এ সবই ভাষা খবর। তবে এটি এখন স্পষ্ট যে সৌদি আরবের পতন অনিবার্য, আর এর পেছনে কিছু আকর্ষণীয় কারণ রয়েছে। তো কি সেই কারণ, তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। সৌদি আরবের পতনের জন্য মূলত 7টি প্রধান কারণ রয়েছে। আর প্রথম ও প্রধান কারণ হচ্ছে সৌদি আরবের জন্মের মূল ভিত্তি। জন্মের পর থেকেই সৌদি আরবে ধর্ম ও রাজনীতি সবসময় একে অপরের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম ও রাজনীতি সবসময় একে অপরের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে সৌদি ধর্ম ও রাজনীতির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারছে না। কারণ ধর্ম ও রাজনীতি এই দুইটি বিষয়ই সৌদি আরবের রাজত্বের মূল ভিত্তি। সাম্প্রতিক সময়ে এ দুটির ফাটল এতটাই বেড়ে গেছে যে তা সৌদির পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো ধর্ম ও রাজনীতির এই ফাটল তৈরি হলো কিভাবে? এই বিষয়টি আমাদের ভালোভাবে বুঝতে একটু পেছনে ফিরে যেতে হবে। 1932 সালে সৌদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়। 1932 সালে দুটি বড় সম্প্রদায় একত্রিত হয়, যাদের একটি ছিল চরমপন্থী ধর্মীয় সম্প্রদায় ওয়াহাবস, আর অন্যটি সৌদ, যারা অন্যান্য ছোট গোত্রকে একত্রিত করে একটি রাজ্য তৈরি করে। তো এই দুই সম্প্রদায় সিদ্ধান্ত নেয় নতুন এ রাজ্যে রাজনৈতিক ক্ষমতা থাকবে সৌদ পরিবারের কাছে, আর ধর্মীয় কর্তৃত্ব থাকবে ওয়াহাবিদের কাছে। সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠার পরের বছর সৌদি দেশের তেল অনুসন্ধানের জন্য ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল নামের একটি কোম্পানিকে অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দেয়। আর মাত্র 5 বছরের মধ্যে তারা সৌদি আরবে বিপুল তেলের মজুদ খুঁজে পায়, যা সৌদি আরবের ভাগ্যকে পুরোপুরি বদলে দেয়। তারপর 1945 সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মধ্যে অয়েল ফর সিকিউরিটি প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল বিষয় ছিল সৌদি আমেরিকাকে তেল দেবে, আর আমেরিকা এর বিনিময়ে সৌদিকে নিরাপত্তা দেবে। এরপর আসে সেই 1963 সাল, যখন সৌদির এই আমেরিকান চুক্তি তার জীবন রক্ষাকারী হিসেবে বিবেচিত হয়। আসলে 1963 সালে সৌদি ও মিশর ইয়েমেনে প্রক্সি যুদ্ধে লিপ্ত ছিল। যখন মিশর সৌদির উপর বিমান হামলা চালায়, তখন আমেরিকা সেখানে তার বিমান বাহিনীর স্কোয়াড্রন পাঠায় ও মিশরীয়দের পিছু হটতে বাধ্য করে। এটি ছিল সেই সময় যখন তৎকালীন বাদশাহ ফয়সাল দেশে আধুনিকায়নের ঢেউ নিয়ে আসেন। বাদশাহ ফয়সাল এই সময়ে প্রথমবারের মতো টেলিভিশন সম্প্রচার, আর্থসামাজিক সংস্কার ও মেয়েদের জন্য জনশিক্ষা চালু করেন। কিন্তু বাদশাহ ফয়সালের এমন সিদ্ধান্তে সেখানকার ওহাবরা মোটেও খুশি ছিল না। তাই বাদশাহ ফয়সালের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ প্রশ্ন তুলতে শুরু করে। লোকেরা প্রকাশ্যে টেলিভিশনের বিরোধিতা শুরু করে ও এটিকে শয়তানের যন্ত্র বলে অভিহিত করে। এই ক্ষোভ এতটাই বেড়ে যায় যে 1975 সালে বাদশাহ ফয়সালের ভাতিজা ফয়সাল বিন মুহাম্মদ বিন আব্দুল আজিজ তাকে হত্যা করে। কিন্তু এর পরেও মৌলবাদদের ক্ষোভ একটুও কমে না। তাই 1979 সালে তারা 500 সশস্ত্র মৌলবাদীকে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কায় পাঠায় কাবা শরীফ দখল করার জন্য। তারা এই কাজ এজন্য করে যে সৌদি বাদশাকে এই পবিত্র স্থানের রক্ষক হিসেবে বিবেচনা করা হতো। মৌলবাদদের মক্কা দখলের সহজ অর্থ রাজার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা। এরপর এমন একটি সময় আসে যখন সৌদি আরবকে শুধু অভ্যন্তরীণই নয়, বাইরের শত্রুদেরও মোকাবিলা করতে হয়। 1990 সালের ইরাক কুয়েত যুদ্ধের সময় যখন ইরাকি সেনাবাহিনী সৌদি সীমান্তের দিকে অগ্রসর হতে শুরু করে, তখন পরিস্থিতি গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। এ পর্যায়ে আমেরিকা আবার সৌদিকে উদ্ধারে এগিয়ে আসে। প্রায় 6 লাখ মার্কিন ও মিত্র বাহিনীর সেনা ইরাক আক্রমণ থেকে সৌদি রাজত্বকে রক্ষা করে। আমেরিকা এ পর্যায়ে বুঝতে পারে আশেপাশের দেশগুলি থেকে সৌদি আরবের উপরে ব্যাপক হুমকি রয়েছে।
তাই ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটার সম্ভাবনা আছে। আর সে কারণেই তেল সমৃদ্ধ সৌদি আরবের অস্তিত্ব রক্ষায় আমেরিকা স্থায়ীভাবে সৌদিতে তাদের 5,000 সৈন্য মোতায়েন করে। কিন্তু এতে সৌদি আরবের বাহ্যিক সমস্যার সমাধান তো হয়, কিন্তু অভ্যন্তরীণ সমস্যা আরো বেড়ে যায়। কারণ মৌলবাদীরা সৌদি আরবে মার্কিন উপস্থিতির ঘোর বিরোধী ছিল। তাদের বিশ্বাস, সৌদি যারা নিজেকে মুসলিম বিশ্বের নেতা মনে করে, তাদের কেন নিজেদের সুরক্ষায় একটি অমুসলিম দেশের সাহায্য নিতে হবে? এটি ছিল সৌদি আরবের গর্বের বিরুদ্ধে। আর এই ক্ষুব্ধ মৌলবাদীদের মধ্যে ছিল ওহাবি ও ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসীরা। 1992 সাল আস্তে আস্তে এই ক্ষোভ এতটাই বেড়ে যায় যে 1992 সালে 107 জন ওহাবি আলেম সৌদি আরবের বাদশাহ ফাহাদের কাছে 46 পৃষ্ঠার একটি স্মারকলিপি পেশ করে। ওই স্মারকলিপিতে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সম্পূর্ণ সমালোচনা করা হয়, বিশেষ করে সৌদির মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতির। কিন্তু সৌদিরা খুব ভালো করেই জানে মার্কিন উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য কতটা জরুরি। আর এখান থেকেই যে ভিত্তির উপরে সৌদি আরব গড়ে উঠেছিল, অর্থাৎ একদিকে ধর্মীয় ওহাবিরা আর অন্যদিকে রাজা সৌদ, তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর উভয়ের এই দ্বন্দ্ব সন্ত্রাসী হামলায় পরিণত হয়, যার মূল টার্গেট ছিল মার্কিন সেনাবাহিনী। 1995 ও 96 সালে দুটি সন্ত্রাসী হামলা হয়, যাতে মোট 24 জন আমেরিকান প্রাণ হারায়। এর তদন্ত করতে যখন FBI সৌদিদের কাছে ওই হামলাকারীদের হস্তান্তরের অনুমতি চায়, তখন সৌদি এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। কারণ সৌদি আরবের উপরে অনেক অভ্যন্তরীণ চাপ ছিল। একজন মুসলমানকে একটি অমুসলিম দেশে বিচারের জন্য পাঠিয়ে তারা মৌলবাদীদের আরো খেপিয়ে তুলতে চায়নি। কিন্তু এতেও সন্ত্রাসী হামলা বন্ধ হয় না। এরপর এমন একটি ঘটনা ঘটে, এমন একটি হামলা হয় যার ফলে গোটা বিশ্বের নজর সৌদি সন্ত্রাসী গোষ্ঠীর উপর গিয়ে পড়ে। হ্যাঁ, আমি কথা বলছি সেই কুখ্যাত 9/11-এর, যাতে 19 প্লেন হাইজ্যাকারের মধ্যে 15 জনই ছিল সৌদি নাগরিক। এই হামলার তদন্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি যৌথ সিনেট হাউস কমিটি গঠন করে, যার মূল উদ্দেশ্য ছিল ওই হামলাকারীরা সৌদি সরকারের সঙ্গে সরাসরি যুক্ত ছিল কিনা তা খুঁজে বের করা। সেই কমিটি এর তদন্ত করে ও একটি রিপোর্ট প্রদান করে, কিন্তু সেই রিপোর্টের 28 পৃষ্ঠা, যাতে এই প্রশ্নের উত্তর ছিল যে সৌদি সরকার এই হামলার সাথে জড়িত ছিল কিনা তা অত্যন্ত গোপন রাখা হয়। আর এ কারণে এত বছর ধরে সৌদি আরবের প্রতি আমেরিকার যে আগ্রহ ছিল তার সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। বিশেষ করে আমেরিকার বৈদেশিক নীতি ও তেল নির্ভরতার বিষয়গুলো। আমেরিকা তেলে স্বনির্ভর হয়ে ওঠে। এর সহজ অর্থ, আমেরিকাকে এখন আর তেলের উপর অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে না। আমেরিকার পররাষ্ট্র নীতিও মধ্যপ্রাচ্য থেকে সরে এসে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেশি মনোযোগ দিতে শুরু করে। আমেরিকার শেষ দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন তাদের পররাষ্ট্র নীতিকে পুরোপুরি চীন কেন্দ্রিক করে ফেলেছে। আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, ট্রাম্পের পর থেকেই সৌদি আরব ও আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে, যার লক্ষণ আমরা সম্প্রতি দেখতেও পাচ্ছি। 2021 সালে জো বাইডেন প্রেসিডেন্ট হবার পর 9/11 তদন্তের সেই 28টি গোপন নথি প্রকাশ করে দেন আর সৌদি আরবকে একটি বিতাড়িত জাতি বলে অভিহিত করেন। এতে স্পষ্ট হয়ে যায় এত বছর ধরে চলে আসা সৌদি মার্কিন বন্ধুত্ব এখন শেষের পথে। শুধু তাই নয়, সম্প্রতি মার্কিন পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে বলা হয় সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রি করা উচিত না। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মার্কিন সিনেট যদি এই বিলটি পাশ করে, তবে সৌদি মার্কিন নিরাপত্তা চুক্তিও ভেঙে পড়বে। অর্থাৎ সৌদি আরবের প্রতিরক্ষার জন্য মার্কিন অস্ত্র ও সমর্থন পাওয়া বন্ধ হয়ে যাবে। তবে শুধু আমেরিকাই না, মানবাধিকার বিষয়ে UNHCR এর মাধ্যমে 36টি দেশ সৌদি আরবকে খোলা চিঠি দিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে নীতির আরও একটি বড় পরিবর্তন হয় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর। এই হত্যার পেছনে সরাসরি মোহাম্মদ বিন সালমানের নাম আসে। শুধু তাই নয়, আপনি নিশ্চয়ই সম্প্রতি খবরে শুনেছেন যে আমেরিকা সহ কিছু দেশে বিক্ষোভের সময় ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন শরীফকে অবমাননা করা হয়। আমেরিকা এর নিন্দা তো করে, কিন্তু সেই সাথে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এমন বিক্ষোভের অনুমতিও দেয়। বর্তমানে সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন দেশ কথা বলতে শুরু করেছে, যা আগে কখনোই দেখা যায়নি। এর একটি কারণ ছিল যে তখন তাদের সৌদি আরবের তেলের দরকার ছিল, তাই তারা চুপ থাকতো। কিন্তু এখন এই সব দেশগুলো সাস্টেইনেবল ও গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছে, যার সরাসরি ইফেক্ট পড়ছে সৌদি অর্থনীতিতে। তাই এখানে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, আর তা হলো সৌদি আরবের এই অর্থনৈতিক পতন কিভাবে হলো? আমরা তো সবসময় এটাই শুনে এসেছি, সৌদি আরব অনেক ধনী দেশ আর দেশটিও বেশ স্থিতিশীল, সৌদির সবকিছু ভালোই চলছে। আর এখানেই আসে সৌদি আরবের পতনের 2 নম্বর প্রধান কারণ, আর তা হচ্ছে সৌদি আরবের নিজস্ব গভর্নিং মডেল।
যেমন আমি আগেই বলেছি, সৌদ পরিবার রাজ্যে তাদের রাজনৈতিক ক্ষমতাকে বৈধতা দিতে ধর্মের সাহায্য নিয়েছিল, যার ফলে রাজ্য পরিচালনার ক্ষমতাও তারা একে অপরের সাথে ভাগ করে নেয়। তাই ধর্মের সাথে জড়িত বিষয়গুলো যেমন ধর্মপ্রচার কমিটি, শিক্ষা মন্ত্রণালয় ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় ইত্যাদি ওহাবদের কাছে চলে যায়, আর বাকি বিভাগগুলো রাজ পরিবারের হাতে রাখা হয়। এই বিষয়টি আরো ভালোভাবে বোঝানোর জন্য সৌদি আরবে কিভাবে মানুষের নামকরণ করা হয় তার একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। মানে সৌদি আরবে মানুষের নাম কিভাবে রাখা হয়। সাধারণভাবে তো তাদের নাম আমাদের মতোই হয়, যেমন প্রথমে নিজের নাম, সাথে বাবার নাম ও পদবি, আর শেষে সম্প্রদায়ের নাম। এই সম্প্রদায়ের জায়গায় সৌদরা আল সৌদ আর ওহাবরা শেখ লাগায়। আপনি যদি এই চার্টে উল্লেখিত নামগুলো দেখেন তাহলে দেখতে পাবেন প্রথমটি সেই ব্যক্তির নাম আর মাঝখানের নামটি তার বাবার। আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই দুই নামের মাঝখানে সবসময় বিন বা ইবনে বসানো হয়, যার বাংলা অর্থ পুত্র। এখন উদাহরণ হিসেবে যদি আমি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম নেই, তাহলে এর বাংলা অর্থ হয় সালমানের পুত্র মোহাম্মদ। একইভাবে তার ভাইয়ের নাম খালিদ বিন সালমান, যার অর্থ সালমানের পুত্র খালিদ। এখন আপনি যদি সৌদি প্রশাসনের সকল বিভাগের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এই তিনটি বিভাগের প্রধান সব আল শেখ, আর অন্যদিকে বাকি বিভাগগুলোর প্রধান আল সৌদ। ওহাবদের অধীনে তিনটি বিভাগের মধ্যে একটি সিভিবির অধীনে একটি ধর্মীয় পুলিশ ও হায়া বিভাগ রয়েছে, যাদের কাজ সৌদি নাগরিকেরা শরিয়া আইন মানছে কিনা তা খতিয়ে দেখা। এই কর্তৃপক্ষ সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে বেশ শক্তিশালী, কিন্তু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার সাথে সাথে আধুনিকায়ন ও মৌলবাদের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করে। তিনি তার দেশকে আধুনিক দেখাতে সিনেমা হল খোলা, বিভিন্ন রেভ পার্টির আয়োজন করা ইত্যাদি শুরু করেন। এর সাথে সাথে তিনি ধর্মীয় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতাও কেড়ে নেন। মজার ব্যাপার হচ্ছে, আধুনিকায়নের সাথে সাথে মোহাম্মদ বিন সালমান আবার এটিও দেখাতে শুরু করেন যে তিনি ধর্মীয় মতাদর্শেরও অনুসারী। যেমন কানাডা যখন সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে, তখন তিনি তাদের সাথে সকল বাণিজ্য চুক্তি স্থগিত করেন। অর্থাৎ তিনি এমন একটি অবস্থান নেন যেখানে তিনি একই সাথে দুই পক্ষকে খুশি করতে চান। কিন্তু এর ফলে সৌদি কানাডার মোট $17 বিলিয়ন বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ে। সেটিও তখন যখন সৌদি ঋণ ক্রমাগত বাড়ছে আর বৈদেশিক রিজার্ভ কমছে। এরপরে আসে সৌদি আরবের পতনের 3 নম্বর বড় কারণ, আর তা হচ্ছে অর্থের বিনিময়ে আনুগত্য কেনা, তাও আবার সে সময় যখন দেশে অস্থিরতা চলছে। উদাহরণ হিসেবে 2011 সালে আরব স্প্রিং এর কথা বলা যায়। আরব বসন্তের সময় আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করছিল। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে যায় যে মিশর ও তিউনিসিয়ার নাগরিকদের চাপের কারণে স্বৈর শাসকরা তাদের পদ থেকে পদত্যাগ ও একটি গণতান্ত্রিক নির্বাচন করতে বাধ্য হয়। সেই সময়ে এর প্রভাব সৌদি আরবেও পৌঁছেছিল। তখন সৌদি রাজ পরিবার জনগণের মধ্যে $93 বিলিয়ন হ্যান্ড আউট দিয়ে তাদের অনুগত্য কিনে নেয়। কর্মজীবী নাগরিকদের বেতন 15% বৃদ্ধি করে, স্বাস্থ্য বীমা ও বাড়ি মেরামতের জন্য আলাদা করে অর্থ প্রদান করে, যাতে জনগণের মধ্যে কোনো অশান্তি না ছড়ায় আর সৌদি রাজতন্ত্র সুরক্ষিত থাকে। আমি জানি এটি আপনাদের কাছে অনেক স্বাভাবিক মনে হচ্ছে, কারণ সবসময় আমাদের মনে সৌদি আরবের একটি ধনী দেশের ছবি আঁকা হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সৌদি বাদশাহ এই হ্যান্ডআউট তখন দিচ্ছিলেন যখন তার অর্থনীতি পতনের পর্যায়ে। কয়েক বছর পরে 2015 সালে IMF ভবিষ্যৎবাণী করে সৌদি সরকারের বাজেট ঘাটতি হবে তাদের জিডিপির 21.6%। শুধু তাই নয়, তাদের বৈদেশিক রিজার্ভও ভালো পারফর্ম করছিল না। এখন তো গত কয়েক বছর ধরে তা হ্রাস পাচ্ছে। অর্থের বিনিময়ে এমন আনুগত্য কেনার প্রক্রিয়া কতদিন চলবে তা তো ভবিষ্যতে বলে দেবে। এবার আসা যাক সৌদি পতনের 4 নম্বর বড় কারণে, আর তা হচ্ছে দুর্নীতি। 2017 সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান $100 বিলিয়ন দুর্নীতির অভিযোগে মোট 201 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 11 জন ছিল তার নিজের রাজ পরিবারের প্রিন্স। এমনকি তাদের মধ্যে একজন ছিল শেষ রাজার জীবিত ভাই ও একজন প্রাক্তন যুবরাজ। সে এই প্রিন্সদের তদন্তের জন্য রিজ কার্টন হোটেলে কয়েক সপ্তাহ ও মাস ধরে গ্রেপ্তার করে আটকে রাখে। আসলে সৌদি আরবে রাজ পরিবারের জন্য উপবৃত্তি ব্যবস্থা চালু আছে। এই উপবৃত্তি ব্যবস্থায় সিনিয়র যুবরাজদের সরকারের বিভিন্ন বিভাগ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, যাতে তারা রাজ পরিবার থেকে কিছু অফ বাজেট তহবিল পায়। এই অফ বাজেট তহবিলের তদারকি করার কোনো বৈধ ব্যবস্থা নেই, তাই রাজ পরিবারের সদস্যরা এই অর্থ তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যয় করে। যেমন মোহাম্মদ বিন সালমানের দিকেই তাকান। সাম্প্রতিক বছরগুলিতে সে শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছে বিলাসবহুল পণ্য কিনতে, আর এই সব অবৈধ কাজের জন্যই পানামা পেপারস লিক, সুইস লিক, অফশোর লিকে 56 জন প্রিন্সের নাম এসেছে। সৌদি সরকারের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এর একটি বড় কারণ।
এরপর আসে সৌদি আরবের পতনের 5 নম্বর বড় কারণ, আর তা হচ্ছে পতনশীল অর্থনীতি। যেমন আমরা সবাই জানি, সৌদির মোট সরকারি রাজস্বের 90% আসে তেল থেকে। এ থেকেই বোঝা যায় সৌদি অর্থনীতি শুধুমাত্র তেলের উপর কতটা নির্ভরশীল। এই গ্রাফটির দিকে তাকালে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায়। যখন এই তেলের দাম বাড়ে তখন সৌদির জিডিপিও বেড়ে যায়, আর যখন তেলের দাম কমে তাদের অর্থনীতিও নিচে নামে। সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশনে বিশ্বের 137টি দেশ শপথ নেয় যে তারা 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্য স্তরে নিয়ে আসবে। এখন বিশ্ব যত গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছে, তেল ও অন্যান্য জীবাণুষ্য জ্বালানির উপর তাদের নির্ভরতা তত হ্রাস পাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে সৌদি আরবের রাজত্ব কমছে। যেহেতু সৌদি আরবের অর্থনীতি পুরোটাই তেলের উপর নির্ভরশীল, তাই এমন পরিস্থিতিতে তাদের টিকে থাকা অনেক কঠিন হবে। এ পর্যায়ে সৌদি আরব তার খরচ কমাবে কি? উল্টো 2015 সাল থেকে সে ইয়েমেনের সাথে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে সৌদি বিপুল অর্থ অপচয় করছে, কখনো কখনো এক সপ্তাহতেই $1 বিলিয়ন। আরো বিব্রতকর তথ্য হচ্ছে, সৌদি এইসব তখন করছে যখন তাদের বাজেট ঘাটতিতে রয়েছে, যার ফল বর্তমানে সৌদি G20 দেশগুলির প্রবৃদ্ধির তালিকায় শেষ নম্বরে রয়েছে। উপরের যে কারণগুলো বললাম, সেই কারণগুলো মিলে সৌদি আরবের পতনের 6 নম্বর বড় কারণ তৈরি করে, আর তা হচ্ছে বেকারত্ব। আপনি যদি এই গ্রাফের দিকে তাকান তাহলে দেখতে পাবেন সৌদি যুবকদের বেকারত্বের হার সবসময় ওঠানামা করে, আর বেশিরভাগ সময় তা নিচেই থাকে। আর এটিও তেলের সাথেই যুক্ত। তাই যখনই তেল থেকে বেশি রাজস্ব আসে তখন তাদের দেশের বেকারত্বের হার কমে, আর যখন তেলের দাম কমে যায় তখন বেকারত্বের হারও বাড়ে। যদি এই পারস্পরিক সম্পর্ক বজায় থাকে তাহলে ভবিষ্যতে সৌদির বেকারত্বের হার হবে আকাশ ছোঁয়া। এবার আসা যাক সৌদি আরবের পতনের 7 নম্বর বড় কারণে, আর তা হচ্ছে সৌদি আরবের ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। দেখুন, ইরান ও সৌদি চিরশত্রু, তা আমরা সবাই জানি। কে মুসলিম বিশ্বের নেতা হবে তা নিয়ে সুন্নিপন্থী সৌদি আর শিয়াপন্থী ইরান বহু বছর ধরে একে অপরের সাথে প্রক্সি যুদ্ধে লিপ্ত, যার সূত্রপাত 1979 সালে। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের জনগণ মার্কিন সমর্থিত ইরানি রাজা মোহাম্মদ রেজা পাহলভিকে তার রাজকীয় আসন থেকে সরিয়ে একটি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত করে, যার নেতৃত্বে আছে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি। আমেরিকা বিরোধী হয় শিয়া ও সুন্নি উভয়ই ইসলামী বিপ্লবকে স্বাগত জানায়, আর তাই খমেনি বলতে শুরু করে সৌদি আরব সহ মার্কিন সমর্থিত উপসাগরীয় অঞ্চলের সমস্ত রাজতন্ত্রকে সরিয়ে দেওয়ার কথা। আর তখন থেকে বহু প্রক্সি যুদ্ধে আটকা পড়ে যায় এই দুই দেশ। আজ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে ইয়েমেনকেই দেখুন না, যেখানে ইরান সমর্থন দিচ্ছে শিয়া হুতি বিদ্রোহীদের আর সৌদি সুন্নি দলকে। সৌদি ও ইরানের এই প্রক্সি যুদ্ধ শুধু ইয়েমেনে নয়, সিরিয়া, লেবানন, ইরাক সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে। এমন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে সৌদি আরব মরিয়া হয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। উদাহরণস্বরূপ ইসরায়েলের কথাই বলা যাক, যার সাথে এখন সৌদি কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সেই সঙ্গে ধসে পড়া অর্থনীতিকে বাঁচাতে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহ করছে, যার জন্য সৌদি বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি আরামকোর $12 বিলিয়ন শেয়ার আইপিওর মাধ্যমে বিক্রি করে দেয়। এই অর্থ দিয়ে সৌদি এক বিশাল পরিকল্পনা তৈরি করেছে যাতে তারা এই তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে পারে, যা ভিশন 2030 নামে পরিচিত। সৌদি আরবের ভিশন 2030 কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে। আয়ের উৎসে বৈচিত্র্য আনা আর তেলের নির্ভরশীলতা কমানো। দ্বিতীয় প্রধান উদ্দেশ্য হলো আধুনিক প্রশাসন তৈরি করা, যেমন লাইসেন্স রিফর্ম, যাতে 24 ঘন্টার মধ্যে বাণিজ্যিক লাইসেন্স জারি করা যেতে পারে। আর 3 নম্বর উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন, যেমন 2018 সালে সৌদি নারীদের ড্রাইভিং নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরবের এই ভিশন কি সফল হবে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না। কেন না তা নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও তৈরি করেছিলাম, যদি দেখে না থাকেন নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সময় করে দেখে নেবেন। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।